আসসালামু আলাইকুম। আমি আজকে নিয়ে এসেছি অমিত্র ভালোবাসি তোকে পার্ট 3 নিয়ে। একবারও বোনের দিকে তাকিয়েও দেখিনি। দুগালে আবিরের ৫ আঙ্গুলের দাগ বসে গেছিল। সেই যে থাপ্পড় দিয়েছিল মেঘ, ১ সপ্তাহ জ্বরে পড়েছিল মেঘ। মেঘ ছোটবেলা থেকেই খুব অভিমানী ছিল। ছোট মেয়েটা এই থাপ্পড়ের ভয়ে আর আতঙ্কে আর কখনো আবিরের দিকে চোখ তুলে তাকায়ওনি। কথা বলা তো দূর বিষয়, আবির বাসায় থাকাকালীন রুম থেকেও বের হয়নি মেঘকালিকা। আবিরকে কখনো খোঁজ নেয়নি মেয়েটার। ছোট মেঘের মনে তখনই জন্ম নেয় আবির ভাইয়ের প্রতি অভিমান, সীমাহীন অভিযোগ, কষ্ট আর তৃপ্ততা। ২ বছর পর দেশের ছাড়ে আবির। এই সময়ে মাঝে মেঘ আবিরের সাথে এক টেবিলে খেতেও বসত না। আবিরকে দেখলেই যেন ছুটে পালাত মেঘ। আবির বিদেশে চলে যাওয়ার পর মেঘের বই আর থেকে নিজেই সবলীল করে আপন করে রাজত্ব করতে থাকে খান বাড়িতে। আবিরের পাশের রুমটায় তার দখল চলে আসে। আবির থাকলে হয়তো কখনোই সে এই রুমে আসতো না। বিদেশ যাওয়ার পর আবির সবার সাথে ভিডিও কলে কথা বলেছে, কিন্তু কথা হয়নি মেঘের সাথে। ২ থেকে ৩ বার মেঘের কথা জিজ্ঞেস করেছিল ঠিকই, কিন্তু মেঘ আতঙ্কে কথা বলতে চায়নি। এরপর থেকে আবির কখনো মেঘের কথা জিজ্ঞেস করেনি। এত বছর পর ভাই বাড়িতে এসেছে, এখনো দেখা হয়নি তার সাথে। এর মধ্যে মারপিট করে ফেলেছে। ছোটবেলার অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবির কর্মমণ্ডের কথা শুনে মেঘের মনে একটা নামই ঘুরপাক খাচ্ছে, সেটা হলো হিটলার। হিটলারের সাথে আবিরের কথাটা মিল বা বেমিল তা বিবেচনা করার বুদ্ধি পরিমাণ ইচ্ছে তার নেই। মাথায় একটাই চিন্তা ঘুরছে, ধন্যবাদ জানানো উচিত, কিন্তু সে কি আদৌ কথা বলতে পারবে হিটলারের সাথে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সে। বেলা থেকেই বাড়িতে রান্নার ধুম পড়ে যায়। ৩ ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায়। মিম আর আদিও স্কুলে চলে যায়। মেয়ে ঘুম থেকে উঠে ৮টায়। রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে। মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়, মাঝে মাঝে এমনিতেই চলে যায়। ১০ থেকে ২টা পর্যন্ত বাইরে কোচিং, তারপর টিউশনি শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমায়। বিকেলে একটু হইরই করে, তারপর পড়াশোনা করে। এই তার বর্তমান জীবন। আজও তার ব্যতিক্রম হলো না। খেয়ে কোচিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। বাসার গাড়ি তাকে দিয়ে আসে, আবার কল দিয়ে গিয়ে নিয়ে আসে। ঠিকঠাক ১২টায় ঘর থেকে বের হয় আবির। ধীরগতিতে নিচে আসে। চিন্তিত মুখ দেখে মালিহা খান গম্ভীর ছেলেকে জিজ্ঞেস করেন, কিছু হয়েছে তোর বাবা? আবির মুখের ভারী ভাব বজায় রেখে উত্তর দিল, কিছু হয়নি, খেতে দাও। ছোটবেলা চঞ্চলতার ছোটফোঁটাও নেই ছেলেটার মধ্যে। এই ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান। হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে। হাতটাও ফুলে গেছে অনেকটা। আবির খাবার খাচ্ছে। তার মা তার পা সান্ত্বনাকে ছেলেকে বোঝাচ্ছেন, এটা করো না, সেটা করো না। মনে হচ্ছে ৫ বছরের শিশু সে। আগুন পানি কিছুই চিনে না। যদিও বাবা মায়ের কাছে সন্তানরা সারা জীবন শিশুই থাকে। খাওয়া শেষ, মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির। মেঘ বাড়ি ফিরেছে ১ ঘন্টা হবে। শাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে। খাওয়া শেষ, তানভীর রুমে থেকে ছুটে এসে জিজ্ঞেস করে, বড় আব্বু ভাইয়া কোথায়? আতঙ্কে ওঠেন মালিহা খান। ও তো ২ থেকে ৩ ঘন্টা আগেই বের হয়ে গিয়েছে। কেন? ইস, মিস করে ফেললাম। মালিহা খান, কি হয়েছে বাবা? মেঘ নীরবে তাকিয়ে ভাই আর বড় আম্মুর কথোপকথন শুনে আর বোঝার চেষ্টা করছে ঘটনা কি। তানভীর ভাইয়াকে কল দিয়ে জিজ্ঞেস করে, কোথায় আছো? আবির কি যেন বলল, শোনা যায়নি। তানভীরের চোখে মুখে উৎসঙ্গের স্পষ্ট। বড়াম্মু, কাকিমা, বাহিরে চলো। কেউ প্রশ্ন করার আগেই তানভীর ছুটে গেল বাহিরে। তার পিছনে পিছনে মিম, আদি, মা, কাকিরা সবাই দরজার পর্যন্ত গেল। সবার পিছনে মেঘু গেল। এখন এর মধ্যে বাড়ি ঢুকলো আবির। নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক, হেলমেটটাও নীল। হেলমেট খুলতে খুলতে তাকিয়ে বাড়ির মানুষের দিকে। মেঘ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। সেই কবে দেখেছিল আবিরকে, সেই আবির সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই। হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের। চোখে স্নাগ্ন নেভি ব্লু শার্টের কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে। হাতে কালো ফিতার একটা ঘড়ি, পায়ে শু জুতা। অপাদস্তক দেখল আবিরের। হৃদয়দীপ্তের ৪ প্রকোষ্ঠ ছটফট করতে লাগলো মেঘের। আবিরের দিকে ভীভূত দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল, বাইকটা কিনেছি, কেমন হয়েছে? আবিরের কণ্ঠে মেঘের মনের গহীনতা ধাক্কা খাই থেকে হাস্য ফিরে এলো। দাঁড়িয়ে থাকতে পারছে না সে। এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেঘ। মিম আর আদি হইরই করছে। আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য। মালিহা খান ছেলের পানে তাকিয়ে প্রশ্ন করল, বাসায় ২ থেকে ৩ ঘন্টা গাড়ি থাকার পরও বাইক কেন কিনল? আমার গাড়ি চলার ভালো লাগে না, অবলীলায় উত্তর দিল আবির। পিচ্চির খুশি হলেও খুশি পারেনি মলিহা খান আর অক্কিলিমা খান।
কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছিল স্বয়ং আলী আহমেদ খান নিজেই। তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট করেছিলেন, সেই থেকে বাইক কেনা বা বাইক চলাচল নিষিদ্ধ করেছে ইকবাল খান। খুব ইচ্ছে ছিল বাইক কেনার, কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য নেই, তাই কিনতে পারেনি। তানভীর খুব করে চাইছিল বাইক কিনতে, রাজনীতির সুবাদে অনেক জায়গায় চলাচল করতে হয়, বাইক থাকলে সুবিধা হয়। বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে, কিন্তু বাবার এক কথা, তোর বড় আব্বু বাইক পছন্দ করে না, তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস, তারপরও বাইক কেনার নাম মুখে নিস না। আবির বাড়ি ফিরেছে 24 ঘন্টা হবে হয়তো, এর মধ্যেই বাইক কিনে ফেলেছে। এর পরিণাম কী হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির 3 বউ। অষ্টাদশী হৃদয় কাঁপছে, কেমন জানি অস্থির লাগছে সবকিছু। পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে, দৃষ্টি তার অসীম দূরত্বে। কি জানি কি ভাবলে ততক্ষণ হঠাৎ জামিলায় উঠল মেঘ। সঙ্গে সঙ্গে চেয়ার শক্ত করে নিজেকে প্রশ্ন করল, বাই এনি চান্স আমি কি হিটলারের উপর ক্রাশ খেয়েছি? শ্বাস ঝেড়ে নিজের মাথায় ঠান্ডা মেরে মেঘ বলে, ছি 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 মেঘ, কি সব ভাবছিস তুই? কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায়? ভালো ভদ্র হলেও মানা যেত, এমন গম্ভীর বদমেজাজি আর হিটলার স্বভাবের কেউ কি ক্রাশ খায়? যে ছেলে 10 বছরের মেয়ের গায়ে হাত তুলতে পারে, সে আর যাই হোক আমার ক্রাশ হতে পারে না। এটাই ভাবতে মেঘের বুকে ভেসে আসে কষ্টে। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথমে কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙ্গা ফোন ঠুসঠাস বন্ধ হয়ে যাবে। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিংয়ে আসিসনি কেন? কি যেন একটা জিনিস মিস করেছিস। বন্যা, কি মিস করেছি বলে ফেলু বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সে ফিলটা পাবি নাকি আজব? বন্যা, আর বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবারে, ততদিন সহ্য হবে না, বলে ফেলো প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 30 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলে, এখন বল একটু পরে 40 প্রো ম্যাক্স কিনে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন? তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকায় বিগড়ে গেল। অভিমানী স্বরে বলল, কাল আবির ভাইয়া এসেছে বিদেশ থেকে, উনি দিয়ে আসছেন জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এ জীবনে ফোন কিনে দিত না? তোর বাবা দিতেই চাইলে সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এ আবির ভাইটাকে রে, যে তোকে ছোটবেলায় মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হা, আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না, শোন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকালে আবির ভাইয়াকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি। মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দারুণ স্টাইল, লুক আর আগুছালু চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে? সেই তুই এত বছর যাবৎ বলে আসছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কৈশোরে পা দিতে এই মানুষটার উপর ক্রাশ ফেলেছিস। মানুষ রং বদলায়, কারণ কারণে বদলায়, কথাটা একদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সঠিক। না হয় যাকে এত বছর ক্রাশ ভেবে এসেছিস, শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুন্দর লেগেছে, বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেল, দেখবি সব ঠিক গেছে। আমার মা দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে পড়ে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বুঝে গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল। স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ার যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে। রাস্তাঘাটের গাছপালার রংচা দেওয়ালে
ছাগলের হতে পারিস। রাগে ফুঁসতে ফুঁসতে কল কেটে দিয়ে মেঘ আর ভাবছে, আজকাল সান্ত্বনা নিতে চাইলেও মানুষ মজা নেই। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘের বারবারই চোখে লেগেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন ধু ধু, মরুভূমির মতো, কোথাও কেউ নেই। স্কুলে কলেজের সামনেই বাসার বাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বুধুত শক্তি হওয়ার পর মেঘ আর হয় 2 থেকে 3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলেন নামের বিয়ে খাওয়া। তানভীরের ভয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। ভাইয়ের কারা শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তু আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো। তানভীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছের মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো। গায়ে হলুদ, নাচ গান গাওয়া, এমনকি মেহেদি দিতে পারেননি কখনো। এই কষ্ট এখন আর মেঘ কারো বিয়েতে যায় না। এতে তানভীর মনে হয় হাফ ছেড়ে বসেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কোনো পৃথিবীর সব মানুষই হাসবে। জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে। নিজের জীবনের হতাশার জন্য মেঘ আর কল রিসিভই করেননি। বান্ধবীর রাগ দেখে কি হবে, জীবনে যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খুশরাতে দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চোখে চোখে রাখে তানভীর। কথায় আছে, সঙ্গ দোষে লুহ ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব সময় বন্যার পেছনে লুক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও 2জন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আরেকজন মায়া। ওদেরকেও নজরে রাখে তানভীর। বোনকে সব দিক থেকে প্রটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকেল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভেঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিরের বাইক কেনার কথা শুনেই তাড়াতাড়ি চলে এসেছে অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়াল নিয়ে কোনো রকমে মুখটা মুছে তাৎক্ষণিক রুমে থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চিনে। ঢাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু হবে। আবিরের চোখে মুখে ঘুমের ভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে।